সোমনাথবাবু খুব ব্যস্ত, মেয়ের বিয়ে বলে কথা। এই প্রথম মেয়ের বিয়ে, একটু টেনশন তো হবেই। সব ঠিকঠাক হবে তো? মনে মনে ভাবছেন, একটা ছেলে থাকলে এই সময় পাশে দাঁড়াতে পারত। ভগবান তাকে দুটো মেয়ে দিয়েছেন, তবু মেয়েরা আজকালকার দিনে অনেক কিছুই বোঝে, অনেক কাজ করতে পারে, তাই কিছুটা সুবিধাও হয়েছে তার। স্ত্রী অনিতাও চিন্তায় অস্থির, সবাইকে ঠিকমতো আপ্যায়ন করতে পারবেন কিনা, সব ঠিকঠাক মিটবে কিনা, এই নিয়ে তার চিন্তার শেষ নেই। ছোট মেয়ে বুলাকে বারবার বলছেন, দেখ বুলা, অত বড় ঘর, অত আত্মীয় স্বজন আসবে, আমরা সব ঠিক মতো করতে পারবো তো? বুলা বলে, অত চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তোমার এই টেনশনের রোগটা গেল না, এই করে করে প্রেশার বাড়াবে, আর দিদির বিয়েতে অসুস্থ হয়ে পড়বে, তখন আমরা পড়ব বিপদে। অনিতা বললেন, চিন্তা হবে না, এই প্রথম মেয়ের বিয়ে, কত বড় পরিবার, অত বড় লোকের বাড়ি, ছেলের এত ভালো চাকরি, সেখান থেকে বড় বড় মানুষ আসবেন, তাদের ঠিক মতন আদর আপ্যায়ন না হলে মেয়েটাকে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে, সেটাই চিন্তা হয় রে, তুই বুঝবি না। বুলা বলে, না, আমি হয়তো সব বুঝবো না, তবে এটুকু বুঝি, মানুষের যদি মনুষ্যত্ব থাকে তাহলে এই সব ছোট ব্যাপার নিয়ে বাড়ির বউকে কথা শোনায় না। এই বলে বুলা কলেজে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। আজ সোমনাথবাবুর বড় মেয়ে রিমার বিয়ে। বাবা মা যাকে ভালোবেসে সোনা বলে ডাকেন, বাড়িতে প্রচণ্ড ব্যস্ততা, লোকজনে ভরা, সানাইয়ের সুর বাজছে, চারদিক যেন ঝলমল করছে। রিমাকে বন্ধুরা এসে সাজাচ্ছে, একটু পরেই গায়ে হলুদ। ছেলের বাড়ি থেকে হলুদ এলেই অনুষ্ঠান শুরু হবে। রিমা কিন্তু অদ্ভুত রকম শান্ত, বন্ধুরা হাসি ঠাট্টা করছে, সে শুধু হাসছে, কথা বলছে না। সবাই যখন হৈ হৈ করে ছেলের বাড়ির হলুদ এসেছে বলে ছুটে গেল, তখন রিমার সবচেয়ে কাছের বন্ধু পূজা পাশেই রয়ে গেল। আজ এত আনন্দের দিনে এত চুপচাপ কেন রে? রিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে, এত খরচ করে বিয়ে দিচ্ছে, এরপর বুলার পড়াশোনা বাবা কিভাবে চালাবে কে জানে। পূজা বলল, সব ঠিক হয়ে যাবে, একটু হাস, বিয়ের দিন না হাসলে কি ভালো লাগে? রিমা একটু হাসল। গায়ে হলুদের পর পার্লারের লোকেরা এলেন রিমাকে সাজাতে। রিমা মনে মনে ভাবছে, বাবা এতগুলো টাকা শুধু আমাকে সাজাতে খরচ করছে, ভীষণ খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, বাবার শখ, আর এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, তাই মেয়েকে যথোপযুক্ত সাজিয়ে পাঠাতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলল রিমা। দুপুরবেলা বাড়ির সবাই একটু বিশ্রাম নিচ্ছে। রিমার পিসি তখন অনিতাকে জিজ্ঞেস করলেন, বৌদি, এত বড় লোকের বাড়িতে দাদা সোনার বিয়ে ঠিক করলো কিভাবে? অনিতা কপালে হাত দিয়ে বললেন, সবই ঈশ্বরের কৃপা, নইলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে অত বড় বাড়িতে বিয়ে হয়? আমার সোনার কপালটাও ভালো, পরপর দুটো মেয়ে বলে সকলে কত কথা বলতো, একটা ছেলে হলো না, দুটো মেয়ে বিয়ে দেবে কিভাবে? ভগবান নিজেই একটা ব্যবস্থা করে দিলেন। কিভাবে হলো সেটাই তো বলো। সোনা তো ভালো গান গায়, একদিন নজরুল মঞ্চে ওর গানের স্কুল থেকে অনুষ্ঠান ছিল, সেখানে গান গাইতে গেছে সোনা। আর অসিতবাবু, সোনার হবু শ্বশুর, গান শুনতে গেছেন। গান বাজনার বড় শখ তার, সেখানেই আমাদের সোনাকে দেখে পছন্দ হয়, সোমনাথের নম্বর নিয়ে যোগাযোগ করেন, তারপরেই আজকের বিয়ে। সোনা প্রথমে রাজি হচ্ছিল না, বলছিল, এত বড় বাড়িতে আমরা মানিয়ে নিতে পারবো না বাবা, ওদের সঙ্গে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু সোমনাথ ছাড়তে রাজি হয়নি। মেয়ের কপালে যদি ভালো স্বামী আর ভালো শ্বশুরবাড়ি জোটে, কে ছাড়তে চায় বলো? আমিও চাপ দিয়েছিলাম। পিসি বললেন, আমাদের সোনার কপালটাও সোনায় বাঁধানো বৌদি। অনিতা আবার কপালে হাত দিয়ে বললেন, সবই তার ইচ্ছা। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বর এখনো আসেনি। সোমনাথবাবু ঘড়ি দেখছেন, একবার ফোন করলেন, ওপাশ থেকে সাড়া পেলেন না। রিমা বাবার উদ্বেগ দেখে বুলাকে ডেকে বলল, তুই বাবার কাছাকাছি থাকিস। বুলা হেসে বলল, আরে ঠিক আছে, তুই চুপ করে বিয়ে কর শুধু, বলেই চলে গেল।
এর মধ্যে সোমনাথবাবু ভুল করে ফোনটা রিমার পাশে রেখে চলে যান। হঠাৎ ফোন বাজলো। বাবাকে কাছে না দেখে রিমা নিজেই ধরল। ওপাশ থেকে তীক্ষ্ণ গলা, বারবার ফোন করে বিরক্ত করছেন কেন? বললাম তো একটু বেরিয়ে গেছে। ভাবছেন এত বড় লোকের ছেলে হাতছাড়া হয়ে যাবে? রিমা হতভম্ব। এটা কার গলা? অসিতবাবুর গলা তো নয়। কিছু বুঝে ওঠার আগেই হইচই শুরু হলো। বর এসে গেছে। সবাই ছুটল বর দেখতে। ফিরে এসে বলল, খুব সুন্দর বর। রিমার মনে একটু ভালো লাগলো। বরযাত্রীরা একে একে রিমার সঙ্গে দেখা করতে এলেন। একজন বয়স্ক মহিলা রিমার গলার হার ছুঁয়ে বললেন, একেবারে পাতলা। আমাদের বাড়ির বউরা এরকম সোনা পরে না। রিমা অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ এভাবেও বলতে পারে? তবু চুপ করে রইল, বাবা মায়ের সম্মানের কথা ভেবে। তারপর অসিতবাবু এসে রিমাকে আশীর্বাদ করলেন, একটি হীরের আর একটি সোনার নেকলেস দিয়ে। সেই বয়স্ক মহিলা তখন বললেন, দেখলে মেয়ে, আমরা কেমন সোনা দিয়ে আশীর্বাদ করলাম। আমাদের বাড়ির বউরা এমনই সোনা পরে। অসিতবাবু বললেন, দিদি চুপ করো, সোনা দিয়ে সবের বিচার করো না। আমি ওর গুণ দেখে ওকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছি। মহিলা থামলেন না, বললেন, ছেলের মত নিলে না? এরকম সাধারণ পরিবারে বিয়ে দিচ্ছ, একটু ভালো গয়নাও দিতে পারেনি। রিমা সারা শরীর রাগে কাঁপছে, তবু নিজেকে সামলালো। বিয়ে শুরুর আগে সোমনাথবাবু কৌশিককে আশীর্বাদ করলেন যথাসাধ্য উপহার দিয়ে, কিন্তু বরযাত্রীদের মধ্যে গুঞ্জন উঠল। রিমার কানে আসছিল সব। সে অপেক্ষা করছিল কৌশিক কি বলে। কৌশিক হাসতে হাসতে বলল, এই বাড়িতে এর বেশি আশা করো না। বাবা নিজের ইচ্ছা পূরণের জন্য আমার পাত্রী নিজেই ঠিক করেছেন। বাবার মান রাখতে বিয়েটা করতে হচ্ছে। রিমা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এর মধ্যে সোমনাথবাবু বরযাত্রীদের খাবারের জন্য হাত জোর করে অনুরোধ করছেন। কেউ উত্তর দিচ্ছে না, যেন শুনতেই পাচ্ছেন না। উল্টে বিদ্রূপের হাসি। মণ্ডপের কাছে যে জলখাবার রাখা ছিল, কেউ কেউ সেগুলো না খেয়ে ছড়িয়ে দিচ্ছে, হাসাহাসি করছে। অসিতবাবু রাগ করে বললেন, এ কি করছো তোমরা? মানুষ তোমাদের জন্য এত আয়োজন করেছেন, সেগুলো নষ্ট করছো? কৌশিক বলল, এই জলখাবার জোগাড় করতেই এদের জিভ বেরিয়ে গেছে। অসিতবাবু তীক্ষ্ণভাবে বললেন, চুপ করো, ভদ্রভাবে কথা বলতে শেখো। হঠাৎ খোঁজ পড়ল, রিমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর রিমা নিজেই এলো। বিয়ের সাজ খুলে ফেলেছে, পরনে সাধারণ একটা শাড়ি। অনিতা কাঁপা গলায় বললেন, এ কি করেছিস? রিমা শান্ত গলায় বলল, এই বিয়ে আমি করব না মা। কি বলছিস? লগ্নভ্রষ্টা হবি? হব, তাতে ক্ষতি নেই। কিন্তু কেন? রিমা একটু চুপ করে রইল। তারপর দৃঢ় গলায় বলল, যে মানুষ আরেকটা মানুষের সম্মান দিতে জানে না, তার কষ্টের দাম বোঝে না, সেই পরিবারে আমি বিয়ে করব না। বিয়ের আগেই যারা এত অপমান করে, বিয়ের পর কতটা করবে বুঝতে পারছো? সামান্য গয়না আর খাওয়া দাওয়া দিয়ে যারা মানুষের মূল্য বিচার করে, তাদের সঙ্গে থাকা সম্ভব না। তারপর অসিতবাবুর দিকে ঘুরে হাত জোর করে বলল, কাকাবাবু, আপনাকে আমি সত্যিই শ্রদ্ধা করি। আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। অসিতবাবু বললেন, সব ঠিক হয়ে যাবে, আমার বাড়িতে চলো। রিমা বলল, না কাকাবাবু, যেখানে সম্পর্কের ভিতেই অসম্মান, সেখানে না যাওয়াই ভালো। সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও হয়। এই পরিবারের সঙ্গে সেই সম্পর্ক আমার পক্ষে সম্ভব নয়। তারপর কৌশিকের দিকে ঘুরে দুহাত জোর করে বলল, আপনি আপনার পরিবার নিয়ে এবার যেতে পারেন। আমার বাবা অনেক কষ্ট করে আপনাদের সম্মান রাখার চেষ্টা করেছেন, আপনারা তার মূল্য দেননি। যেখানে আমার বাবা মায়ের মূল্য নেই, সেখানে আমারও থাকার কথা নয়। কৌশিক থমকে গেল। জীবনে এভাবে কেউ তাকে প্রত্যাখ্যান করেনি। সে গলার মালা ছিঁড়ে ছুঁড়ে দিয়ে চলে গেল। রিমা সব আত্মীয় স্বজনের কাছে হাত জোর করে ক্ষমা চাইল। তারপর বাবার দিকে ঘুরে বলল, বাবা, তোমার ছেলে ছিল না বলে দুঃখ ছিল তোমার। আজ থেকে আমি তোমার মেয়ে, আমি তোমার ছেলে। আমার বিয়ের জন্য আর ভাবতে হবে না।
যে যুগে মেয়েরা মহাকাশে পাড়ি দিচ্ছে, সেখানে শুধু একটা ভালো পাত্রের জন্য বাবা মাকে এভাবে অপমান সহ্য করতে হবে কেন? আমি নিজের পায়ে দাঁড়াবো, তোমাদের পাশে থাকবো। সেদিন বিয়েতে নিমন্ত্রণ ছিল রিমার ছোটবেলার মাস্টার মশাইয়ের। সব দেখে তিনি এগিয়ে এলেন, বললেন, তোমার মতো মেয়ে ঘরে ঘরে দরকার, এত মনের জোর সবার হয় না। অনিতা কাঁদো কাঁদো গলায় বললেন, কিন্তু মাস্টার মশাই, এরপর কি হবে? মাস্টার মশাই হাসলেন, বললেন, কিচ্ছু হবে না। এত মনের জোর যে মেয়ের, তাকে নিয়ে চিন্তা নেই। ও নিজে দাঁড়াবে, নিজে বাঁচবে, আরও 5 জনকে বাঁচতে সাহায্য করবে। রিমা এসে মাস্টার মশাইকে প্রণাম করল। আশীর্বাদ করুন মাস্টার মশাই, এই যুদ্ধে যেন জয়ী হতে পারি।